আমি জানি আমার পাপের ক্ষমা হয় না। আমি তো তোমাদের সাথে অন্যায় করেছি। আমাকে তুমি শাস্তি দিবে আম্মু? ভীষণ কষ্ট হয় তা তো সন্ধ্যা জানে। সাইফুদ্দিন নওয়ান ভাঙা গলায় বলে। সন্ধ্যা অবাক হয়ে থাকে, সে কিভাবে শাস্তি দিবে। সাইফুদ্দিন নওয়ান ঢোক গিলে বলে, আসমানি আমায় খুব ভালোবাসে। ও আমায় শাস্তি দিতে গিয়ে নিজের সুখ ভুলে গিয়েছে। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমার আপন মানুষগুলোকে মেরে ফেলেছি। তুমি আমাকে মেরে ফেলো আম্মু। তুমি যত কষ্ট দিয়ে মৃত্যু দিতে চাও দাও, কিন্তু আমার আসমানিকে ভালো থাকতে দাও। আমাকে আর আসমানিকে একটাবার শাস্তির নিঃশ্বাস ফেলতে দাও। কথাগুলো বলতে বলতে সাইফুদ্দিন নওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, গলা বেঁধে আসে। সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। সাইফুদ্দিন নওয়ান এগিয়ে আসতে নিলে পড়ে যেতে নেয়, সাথে সাথে আবারও টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। প্রচণ্ড বুক ব্যথা করছে, চোখ বুজে রইল কিছুক্ষণ। এরপর ধীরে ধীরে হাঁটু মুড়ে মেঝেতে বসে, দুহাত জমা করে ভাঙা গলায় বলে, আমাকে ফিরিয়ে দিও না আম্মু। আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, তবুও ক্ষমা চাইছি। আমায় মৃত্যু উপহার দিয়ে আমার শাস্তিটা একটুখানি কমিয়ে দাও। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার মনে হচ্ছে তার সামনে তার এক বাবা এভাবে বসে আছে। সন্ধ্যা ঢোক গিলল। সাইফুদ্দিন নওয়ান আবারও করুণ কণ্ঠে ডাকে, সন্ধ্যা আম্মু আমায়। আর বলতে পারেনি। হঠাৎই পিছন দিকে হেলে ঠাস করে মেঝেতে পড়ে যায়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়, দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করতে চায়। তখনই পাশ থেকে আসমানি নওয়ান সন্ধ্যার হাত চেপে ধরে। সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে আসমানি নওয়ানের দিকে তাকায়। আসমানি নওয়ানের দৃষ্টি সাইফুদ্দিন নওয়ানের দিকে, চোখের কোণে জলকণা। সন্ধ্যা আসমানি নওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ডান হাতে আসমানি নওয়ানকে ঝাঁকায়। আসমানি নওয়ান সন্ধ্যার দিকে তাকায়, নিজেকে সামনে বলে, এক পাও এগুবি না জান্নাত। সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। সে ভেবেছিল আসমানি নওয়ান নিজে এগিয়ে যাবে, অথচ আসমানি নওয়ান নিজেও যাচ্ছে না, তাকেও যেতে দিচ্ছে না। সন্ধ্যা ঘাড় ফিরিয়ে সাইফুদ্দিন নওয়ানের দিকে তাকায়। লোকটা মাটিতে শুয়ে বা হাতে বুক ডলছে, একটু পরপর কেমন ছটফট করছে। ভদ্রলোকের ঝাপসা দৃষ্টিজোড়া তাদের দিকে। সন্ধ্যা ঢোক গিলল, দৃষ্টি ঘুরিয়ে আসমানি নওয়ানের দিকে তাকায়। সন্ধ্যা তার হাত আসমানি নওয়ানের হাত থেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু আসমানি নওয়ান সন্ধ্যার হাত ছাড়লেন না। উল্টো সন্ধ্যার হাত আরও শক্ত করে ধরে। ঢোক গিলে তেজিস্বরে বলে, আমারে তোর মায়ের সাথে গুলাবি না জান্নাত। তুই আর তোর মা দয়ার সাগর হইল, আমি নই। কেউ অন্যায় করলে সে কখনো আমার থেকে পার পাইব না। সন্ধ্যা অবাক হয়ে তাকায় আসমানি নওয়ানের দিকে। আসমানি নওয়ান ঝাপসা চোখে সন্ধ্যার দিকে তাকায়, মলিন গলায় বলে, ওই মানুষটার জন্য 6টা মানুষ পুড়ে মরছে জান্নাত। ওগো না জানে কত পানি পিপাসা লাগছিল, কতভাবেই না ওরা বাঁচতে চাইছিল। একটা বাচ্চাও আসিল। ওদের সবাইকে কত কষ্ট দিয়া মারছে সাইফুদ্দিন নওয়ান। তুই সব ভুইলা গেলেও আমি ভুলতে পারি না মা। তুই তোর সাথে করা অন্যায়ের ক্ষমা করলেও ওই বাঁচতে চেয়ে হাহাকার করা মানুষগুলোর হয়ে ক্ষমা করতে পারবি জান্নাত? ওপারে গিয়ে ওগো সামনে গিয়ে দাঁড়াতে পারবি তো? কথাগুলো বলে থামে আসমানি নওয়ান। সন্ধ্যার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। তার আজও মনে পড়ে সোহা প্রথম দিন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছিল। সে সামলাতে না পেরে দুজনেই উল্টে পড়েছিল। তারপর সাধন ভাইয়া সোহাকে মেরেছিল। আরও কত কত স্মৃতি জমা হয়েছে, অথচ এই মানুষগুলো আর নেই। সন্ধ্যার দম বন্ধ লাগে। আসমানি নওয়ান ধরা গলায় বলে, আমি আমার স্বামীরে ক্ষমা কইরা ওই মানুষগুলোর সামনে দাঁড়াতে পারবো না। এরপর আবারও শক্ত গলায় বলে, সাইফুদ্দিন নওয়ান আমার জীবন থেকে শান্তি কাইরা নিছে। আমি তারে কোনোদিন ক্ষমা করবো না। সাইফুদ্দিন নওয়ান আসমানি নওয়ানের কথায় ছটফটিয়ে উঠল। বুক ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। প্রচণ্ড পানি পিপাসায় ছটফটায়, অস্ফুট স্বরে ডাকল, আসমানি। ভদ্রলোকের কণ্ঠ বের হলেও তবে বেশি দূর গেল না। সাইফুদ্দিন নওয়ান খুব করে বলতে চাইল, আমাকে এক গ্লাস পানি দিবে আসমানি? কিন্তু পারল না বলতে। তার গলা বেঁধে আসছে, বুক ব্যথায় ছটফটানি বাড়ে। সাইফুদ্দিন নওয়ানের ছটফটানি, আসমানি নওয়ান, সন্ধ্যা দুজনার চোখেই পড়ে। আসমানি নওয়ান ঢোক গিলল। কি করবে সে? সন্ধ্যা সাইফুদ্দিন নওয়ান ছটফটানো দেখে আসমানি নওয়ানের হাত থেকে আবারও নিজের হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সে ব্যর্থ। আসমানি নওয়ান সন্ধ্যার হাত শক্ত করে ধরে রেখেছে। সন্ধ্যা অসহায় চোখে তাকায়। তার কি করা উচিত সে জানে না, কিন্তু তার সামনে একজন মানুষ ছটফট করছে, সে চুপ করে থাকতে পারছে না। ভীষণ খারাপ লাগছে মেয়েটার। আসমানি নওয়ানকে দেখে অবাক না হয়ে পারেন না। তার খালাম্মা এত কঠোর কেন সে বুঝে পায় না। তার খুব বলতে ইচ্ছে করলো, খালাম্মা তুমি কি তোমার স্বামীরে একটুও ভালোবাসো না? কিন্তু মুখে বলতে পারলো না। কথা বলতে পারলেও হয়তো বলতো না।
সাইফুদ্দিন নওয়ান মাটিতে হাত রেখে টেবিলের দিকে যেতে চায় কিন্তু পারে না। ডান হাত সামান্য উঁচু করে আসমানি নওয়ানের দিকে বাড়িয়ে বহু কষ্টে উচ্চারণ করে। আসমানে একবার আসবে? আসমানি নওয়ানের বুকে চিনচিনে ব্যথা হয়। ঝাপসা চোখ জোড়া আরও খানিক ঝাপসা হলো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সাইফুদ্দিন নওয়ান বেশ কসরত করে ডান হাতে এগিয়ে গিয়ে টেবিলের পাকড়ে ধরে। প্রচণ্ড বুক ব্যথায় বা হাতে বুক চেপে ধরে রাখে। টেবিলের পায়ের সাথে মাথা টেকে ঝাপসা চোখে আসমানি নওয়ানের দিকে তাকায়। নিজ স্ত্রীর ভেজা চোখ দেখে ব্যথাতুর মুখে একটু হাসলো। বুক ব্যথার সাথে পানি তৃষ্ণায় ভেতরটা ফেটে যাচ্ছে। সন্ধ্যার দিকে চেয়ে খুব কষ্টে বেঁধে আসা গলায় বলে, সন্ধ্যা আম্মু, আমাকে ক্ষমা করে দিও। সন্ধ্যার কান্না পাচ্ছে। আসমানি নওয়ানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে এবারেও ব্যর্থ হয়। সাইফুদ্দিন নওয়ান দৃষ্টি ফিরিয়ে আসমানি নওয়ানের দিকে তাকায়। ইতিমধ্যে আসমানি নওয়ানের চোখ থেকে পানি গড়িয়েছে। সাইফুদ্দিন নওয়ানের বারবার চোখ বুজে আসে, তবুও নিজ স্ত্রীর পানে চেয়ে রইল। হাজারো ঝড় বৃষ্টির পরও মাথার উপরে দণ্ডায়মান আসমান যেমন মাথার উপর অটল থাকে, তার আসমানিও এত কিছুর পরও তার দিকে এক পা বাড়ানোর সাহস করল না। দৃঢ় আসমানের মতো নিজ সত্তায় অটল থাকলো। সাইফুদ্দিন নওয়ানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, চোখ বন্ধ করে নেয়। আবারও খুব কষ্টে চোখ জোড়া মেলে অস্ফুট স্বরে বলে, আমার আসমানে ভালো থেকো। এরপর চোখ জোড়া বুঝে নেয়। হঠাৎই টেবিলের পা ছেড়ে দিলে মেঝেতে ঠাস করে পড়ে যায়। ছটফটানি আগের চেয়েও বেড়ে যায়। এক ফোঁটা পানির জন্য ছটফটায় দম আটকে আসছে, তবুও মাথা একটুখানি উঁচু করে আসমানি নওয়ানকে দেখতে চাইলো, কিন্তু পারল না। বিড়বিড় করলো, আমার প্রাণ, আমার আম্মু, আকাশ। এটুকু বলেই ভদ্রলোক একেবারে নিস্তেজ হয়ে গেল, যেন ছটফটানি থেমে গেল। এক পর্যায়ে আসমানি নওয়ানের বুকটা ধক করে উঠে সন্ধ্যার হাত ছেড়ে দেয়। ঢোক গিলে দ্রুত পায়ে এগিয়ে আসতে থাকে আকাশের বাবার দিকে। সাইফুদ্দিন নওয়ানের চোখ আসমানি নওয়ানের দুপা ঝাপসা ঠেকলো। চোখ জোড়া খুলে নিজ স্ত্রীকে একবার দেখতে চাইলেন, কিন্তু পারলেন না। তার আগে চোখ জোড়া বন্ধ হয়ে যায়। আসমানি নওয়ান পায়ের গতি বাড়িয়ে সাইফুদ্দিন নওয়ানের পাশে এসে দাঁড়ায়। ভদ্রলোককে নড়চড়বিহীন ভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে ঢোক গিলল আসমানি। সন্ধ্যা দৌড়ে এসে দাঁড়িয়েছে সাইফুদ্দিন নওয়ানের পাশে। টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে দ্রুত সাইফুদ্দিন নওয়ানের পাশে বসে ভদ্রলোকের মুখে পানি ছিটিয়ে দেয়। কোনো সাড়া না পেয়ে সন্ধ্যা ভয় পায়। সন্ধ্যা দেখল আসমানি নওয়ান ধীরে ধীরে তার স্বামীর পাশে বসেছে, যেন কোনো জড়বস্তু। কাপা ডান হাত এগিয়ে সাইফুদ্দিন নওয়ানের নাকের কাছে নিয়ে যায়। কিছু একটা আন্দাজ করতে পেরে স্তব্ধ চোখে তাকায় স্বামীর পানে। দু চোখ ফেটে বৃষ্টির ন্যায় পানি ঝরতে থাকে। আসমানি নওয়ান কাপা দুহাত সাইফুদ্দিন নওয়ানের দুগালে রেখে কেঁদে কেঁদে বলে, আকাশের আব্বা, যাইও না তুমি, আমারে রেখে যাইও না আকাশের আব্বা, কথা কও আমার সাথে, যাইও না। কথাগুলো বলতে বলতে সাইফুদ্দিন নওয়ানের বুকে কপাল ঠেকিয়ে দেয়। নিজের দৃঢ়তা ভেঙে ফেলল মুহূর্তে। ভেতরে জমানো সব আবেগ উতলে বেরিয়ে আসতে লাগলো। গত একটা বছর যার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে গিয়েছিল, সে আজ তার ক্লান্তির অবসান ঘটালো। তার আসমানির কষ্ট কমিয়ে দিল। আসমানি নওয়ান কেঁদে কেঁদে বলে, তুমি নিঃশ্বাস নাও আকাশের আব্বা, তুমি আমারে কইছিলা আমরা একসাথে বাঁচমো নয়তো একসাথে মরমো, তুমি ফাঁকি দিয়া কেন চইলা গেলা আকাশের আব্বা? ভাঙা ভাঙা স্বরে বলা আসমানি নওয়ানের কথাগুলো শুনে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ আগেও সে তার খালাম্মাকে প্রশ্ন করতে চেয়েছিল সে তার স্বামীকে ভালোবাসে কিনা, অথচ সেই মানুষটা কিছুক্ষণের ব্যবধানে তার স্বামীর জন্য কিভাবে কাঁদছে। সন্ধ্যা ঢোক গিলল। তখনই পাশ থেকে আকাশের কণ্ঠ ভেসে আসে। কি হয়েছে? সন্ধ্যার সাথে সাথে ঘাড় ফিরিয়ে মাথা উঁচু করে তাকে আকাশ অফিস থেকে ফিরল মাত্র। তার ঘরের দিকে যেতে গিয়ে তার মা সন্ধ্যাকে এই ঘরের দিকে এগিয়ে আসে। সন্ধ্যা এদিক ফিরলে আকাশের সাথে চোখাচোখি হয় সন্ধ্যার। আকাশ অবাক হয়, সন্ধ্যার চোখে পানি দেখে অবাক হয়। তার বাবাকে মেঝেতে শটান হয়ে শুয়ে থাকতে দেখে সবচেয়ে বেশি অবাক হয় তার মাকে এভাবে কাঁদতে দেখে। তার জীবনে আজকেই প্রথম তার মাকে এভাবে কাঁদতে দেখলো। আকাশ অবাকের মাত্রা শীর্ষে পৌঁছায়। সে এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়ায়। মায়ের দিকে চেয়ে জিজ্ঞাসা করে, মা কাঁদছো কেন? কি হয়েছে? আসমানি নওয়ান মাথা তোলে না। এত বছর সব রকম পরিস্থিতিতে নিজেকে সহ প্রত্যেকটি মানুষকে সামাল নেওয়া মানুষটা আজ একেবারে ভেঙে পড়েছে যেন। নিজ ভাই বোন ছেলেদের কত শত কষ্ট দাঁতে দাঁত চেপে সয়ে নিয়েছে। ছেলের দুঃখের সময় ছেলের পাশে থেকে কত শত সান্ত্বনা দিয়েছে। কিন্তু যেদিন জানলো তার স্বামী তার আপনজনদের এভাবে ক্ষতি করেছে, সেই দিনই অর্ধেক ভেঙে গিয়েছিল। তবুও ক্ষণে ক্ষণে নিজেকে সামলে নিত, কিন্তু আজ বোধ হয় পারলেন না। নিজের ভেতর জমানো হাজারো দুঃখ কষ্ট নিজের ভেতরে চেপে রাখতে পারলেন না। আকাশের দৃষ্টি তার বাবার দিকে পড়ে। কি হয়েছে তার বাবার? তার বাবা বিছানায় না শুয়ে ভাবে মেঝেতে শুয়ে আছে কেন? আকাশ ঢোক গিলল। সন্ধ্যার পাশে হাঁটু মুড়ে বসে মৃদু স্বরে বলে, বাবার কি হয়েছে সন্ধ্যা মালতী?
সন্ধ্যার চোখে পানি টইটুম্বর হয়ে আছে। সে আকাশকে কি বলবে? তার নিজেরই ভীষণ কান্না পাচ্ছে। আকাশ বুঝতে পারলে আকাশের কি হবে? আকাশ ঢোক গিলল। সন্ধ্যা থেকে দৃষ্টি ফিরিয়ে আবারও তার বাবার দিকে তাকায়। এরপর উপর হয়ে পড়ে কান্নারত তার মায়ের দিকে তাকায়। আকাশ বোধহয় কিছু আন্দাজ করতে পারছে। তার গলা শুকিয়ে আসে। মেঝেতে পড়ে থাকা তার বাবার বা হাত কাপা হাতে তুলে পালস চেক করে আকাশ। বাবার হাতের ধমনীর স্পন্দন থেমে গিয়েছে। বুঝতে পেরে আকাশের বুক কেঁপে ওঠে। আকাশ সাথে সাথে তার বাবার হাত ছেড়ে দেয়। সাইফুদ্দিন নওয়ানের হাত ঠাস করে পড়ে যায়। মুহূর্তে আকাশের চোখ জোড়া ভরে ওঠে, অস্ফুট স্বরে আওড়ায়। বাবা। সন্ধ্যা ভেজা চোখে তাকায় আকাশের দিকে। আকাশের কাঁধে হাত রাখে। আকাশ সাথে সাথেই সন্ধ্যার দিকে তাকায়। ঢোক গিলে বলে, সন্ধ্যামলতি, বাবা নিঃশ্বাস নিচ্ছে না কেন? বাবাকে নিঃশ্বাস নিতে বলো। কি বাচ্চামো কথা। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আকাশ আবারও তার বাবার দিকে তাকায়। একটু ঝুঁকে তার বাবার মাথায় হাত রেখে ভাঙা গলায় বলে, বাবা ওঠো। বাবা, বাবা ওঠো না। আমার একটাই বাবা, তুমি চলে গেলে আমার বাবা হারিয়ে যাবে। উঠো বাবা, উঠো বাবা। কথাগুলো বলতে বলতে আকাশের চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আসমানি নওয়ান মাথা তুলে ছেলের দিকে তাকায়, ভাঙা গলায় বলে, আকাশ, তোমার আব্বারে আমি অনেক ডাকছি, সে তো উঠে না। আকাশ, একটু উঠতে কও, আমার খুব কষ্ট হইতাছে, আমি কি করবো? আকাশ ভেজা চোখে তার মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান আবারও তার স্বামীর গাল ধরে ঝাঁকায় আর বলে, আকাশের আব্বা, খালি একটা বার কথা কও। এই দেখো, আমি আইছি তোমার কাছে। তুমি চইলা গেলে আমি কারে আকাশের আব্বা কইয়া ডাকমো? কও, যাইও না আকাশের আব্বা। কথাগুলো বলতে বলতে আবারও কাঁদতে থাকে। সন্ধ্যা মা ছেলের এমন দৃশ্য দেখে মুখ চেপে কাঁদে। আকাশ কেমন নীরব স্তব্ধ হয়ে বসে আছে। তার বাবার মাথায় রাখা হাত বাবার চুলের ভাঁজে আলতো করে বুলে আর করুণ সুরে বলে, বাবা একবার উঠো। এই দেখো, আমি আর মা তোমার সাথে কথা বলতে এসেছি। বাবা। আকাশ কতক্ষণ তার বাবাকে ডাকে, কোনো সাড়া নেই। ভীষণ কষ্ট হচ্ছে। তার বাবা সত্যিই হারিয়ে গেল। সে আর কাউকে বাবা বলে ডাকতে পারবে না। বাবাকে তো অনেক আগেই হারিয়ে ফেলেছিল। কিন্তু দিন শেষে ভাবতো তার বাবা নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু আজ থেকে ভাবতে হবে তার বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। কথাটা ভাবতে আকাশের দম আটকে আসলো। আকাশের চোখ জোড়া থেকে আরো কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চিরনিদ্রায় ঘুমিয়ে থাকা বাবার পানে চেয়ে আকাশ বিড়বিড় করে, বাবা, তুমি সত্যি আমাকে একা করে চলে গেলে। আমি সব ঠিক করে দেব। বলা আমার বাবা, তুমি আমাকে রেখে চলে গেলে। যেতে পারলে তুমি? তুমি আমার ভালো বাবা হয়ে কেন থেকে গেলে না বাবা? কেন আমার থেকে বাবাটা কেড়ে নিলে বলো তো? বলো বাবা। তুমি জানো আমি আমার বাবার প্রাণ। বাবা আমায় খুব ভালোবাসতে। চলে এসো না বাবা। আমি আর তোমাকে জেলে দিতে চাইবো না, আর তোমার থেকে মুখ ফিরিয়ে নিব না বাবা। বাবা। আকাশকে তার দুহাত বাবার বুকে রেখে বাচ্চাদের মতো প্রলাপ করতে দেখে সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আকাশের মুখ তার দিকে ফিরিয়ে নেয়। আকাশ ভেজা চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ইশারায় বোঝায়, আর কাঁদবেন না, ওনার এ পর্যন্তই হায়াত ছিল। আকাশ ঢোক গিলল। ঘাড় ফিরিয়ে তার সামনে কান্নারত মায়ের দিকে একবার তাকালো। এরপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। একটু একটু করে পা ফেলে বাইরের দিকে যেতে নেয়। কিছু দূর গিয়ে মাথা ঘুরে উঠলে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা দৌড়ে আকাশের পাশে গিয়ে দাঁড়ায়। আকাশের গায়ে হাত দিয়ে আকাশকে ডাকে। আকাশ তাকালো না। দুর্বল পায়ে হেঁটে ঘরের বাইরে বেরিয়ে যায়। এগিয়ে গিয়ে সোফা ঘেঁষে মেঝেতে বসে আকাশ নির্জীব হয়ে চেয়ে রইল মেঝের দিকে। সন্ধ্যা আকাশের দিকে এগিয়ে যেতে গিয়ে পিছু ফিরে আসমানি নওয়ানের দিকে তাকায়। আসমানি নওয়ান সেই তখন থেকে এভাবে কাচ্ছে। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে গ্লাস থেকে হাতে পানি নিয়ে আসমানি নওয়ানের মাথায় পানি দিয়ে আলতো হাতে থাপ্পড় দেয় মাথায়। ভদ্রমহিলাকে সাইফুদ্দিন নওয়ানের বুক থেকে তুলতে চাইলেন, কিন্তু পারলেন না। সন্ধ্যার ভীষণ অসহায় লাগছে। বারবার চোখ ভিজে যাচ্ছে। এই মানুষটা সবসময় তাকে কত বুঝের কথা বলেছে, অথচ কিভাবে ভেঙে পড়েছে। সন্ধ্যা দুহাতে চোখ মুছে উঠে দাঁড়ালো। এরপর এক প্রকার দৌড়ে গিয়ে আকাশের পাশে দাঁড়ায়। হাতে গ্লাস আকাশকে পানি খাওয়াবে। সে নিচু হওয়ার আগে আকাশ হঠাৎই তার দুহাতে সন্ধ্যার দুপা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে ওঠে। ভাঙা গলায় শব্দ করে বলতে থাকে, সন্ধ্যা মালতী, আমি জানি আমার বাবা খুব খারাপ। তোমার সাথে সবার থেকে অনেক অন্যায় করেছে, কিন্তু আমার বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও সন্ধ্যা মালতী। আমি তোমার সব কথা শুনবো। তোমার পায়ে পড়ছি আমি। আমার বাবাকে ক্ষমা করে দাও সন্ধ্যা মালতী। আকাশের করা কাজ সাথে আকাশের কথাগুলো শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। হাতের গ্লাস ছুঁড়ে ফেলে জোর করে আকাশের থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে আকাশের সামনে বসে পড়ে। সন্ধ্যা মালতী আমার। সন্ধ্যা ডান হাতে আকাশের মুখ চেপে ধরে বা হাতে বোঝায়। আমি অনেক আগেই আপনার বাবাকে ক্ষমা করে দিয়েছি। এরপর দুহাতে আকাশের ভেজা গাল মুছে দেয়। ওদিকে সন্ধ্যা চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা খুব কষ্টে কান্না গিলে আকাশকে বোঝায়।
আর কাঁদবেন না। কথাটা বলে দুহাতে আকাশের গলা জড়িয়ে ধরে। আকাশ মাথা নিচু করে সন্ধ্যার কাঁধে মুখ গুজে রাখে, চোখ বুজে নেয়। আবারও কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে আকাশের, বিড়বিড় করে। বাবাকে আর কোথাও পাওয়া যাবে না, তাই না সন্ধ্যামালতী? সন্ধ্যা চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার মনে পড়ে সোহা সাধনের কথা, যে দুজন মানুষ তার আর সৌম্য ভাইয়ার অন্ধকার জীবনে এক উজ্জ্বল প্রদীপ হয়ে এসেছিল। তাকে আর সৌম্য ভাইয়ার দুঃখের দিন হাসাতে এসেছিল। সন্ধ্যার একটুখানি জ্বর হয়েছিল বলে সোহা তার মাথায় কত যত্ন করে হাত বুলিয়ে দিয়েছিল। সাধন ভাইয়া ওষুধ এনে দিয়েছিল, আর তা সৌম্য ভাইয়ার ভালো থাকার সঙ্গ দিতে এসেছিল। আর সেই অপরাধে তারা পুড়ে কয়লা হয়ে গেছে। সন্ধ্যা কি করে ভুলবে ওদের? আর এদিকে সাইফুদ্দিন নোমান আজকেই প্রথম, আজকে শেষবার কি আদর মাখা ডাক ডাকলেন সন্ধ্যা আম্মু বলে। সন্ধ্যা এটাও ভুলতে পারবে না। মানুষটা কি কষ্ট পুষে দুনিয়ার মায়া ত্যাগ করলো। সন্ধ্যা আর কিছু ভাবতে চায় না, সে শুধু চায় সবাই ভালো থাকুক। আর তার আর সৌম্য ভাইয়ের দুদিনের পরিচয় দুটো ভাই বোন যেন খুব ভালো থাকে, আকাশের বাবাও ভালো থাকুক। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ বেয়ে নোনা জল গড়ায়। আকাশকে জড়িয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। সময় বহমান, সে কারো দুঃখে থেমে থাকার নয়। চোখের পলকে পেরিয়েছে 2 মাস। সৌম্য অফিস থেকে মাত্র ফিরেছে, হাতের ছোট ব্যাগ সোফার উপর রেখে দেয়। আশেপাশে তাকালে ইরাকে দেখলো না। গরম পড়েছে বেশ। সৌম্য শার্টের দুটো বোতাম খুলে জগ থেকে পানির গ্লাসে ঢালে। ভরা গ্লাসটি নিয়ে সোফায় বসে পানি খেতে খেতে দেখলো ইরা ঘর থেকে বেরিয়েছে। তাকে দেখে ইরা পায়ের গতি বাড়ালো। সৌম্য এক নিঃশ্বাসে গ্লাসের পানি খেয়ে গ্লাসটা টেবিলের উপর রাখলো। ইরা সৌম্যর সামনে এসে বলে, আমাকে ডাকিসনি কেন? সৌম্য মৃদুস্বরে বলে, এমনি ভেবেছে কাজ করছিস। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ডান হাত ইরার দিকে বাড়িয়ে দিয়ে বলে। এখানে আয়। ইরা এগিয়ে এসে সৌম্যর ডান পাশে বসলো। সৌম্য তার ডান হাত ইরার কোমর জড়িয়ে নেয়, বা হাতে ফোন এগিয়ে দিয়ে বলে, দেখ তো ইরাবতী, তোর পছন্দ হয়েছে? ইরা সৌম্যর হাত থেকে ফোন নিয়ে দেখলো একটা বাড়ির পিক। বাড়িটা খুব সুন্দর, একতলা ছাদের বাড়ি, পুরো বাড়ি সাদা রং করা। কিন্তু আশেপাশে পরিবেশ দেখে মনে হচ্ছে এটা একটা গ্রাম। ইরা সৌম্যর দিকে প্রশ্নাত্মক চোখে তাকালে দেখলো সৌম্য তার দিকে চেয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি। ইরা অবাক হয়ে বলে, এটা কার বাড়ি? সৌম্য মৃদু হেসে বলে। আগে বল পছন্দ হয়েছে কিনা। ইরা মাথা নেড়ে বলে, ভীষণ সুন্দর, কিন্তু এটা কার? এটা আমাদের বাড়ি ইরাবতী, তোর আর আমার। ইরা সৌম্যর কথায় অবাক হয়। সৌম্য আবারও বলে, গত 1.5 মাস আগে আমাদের বগুড়া মিলনের পাড়া গ্রামে এই জায়গা কিনেছিলাম। আজ বাড়িটা একদম কমপ্লিট হলো। আজ রাতে গ্রামের উদ্দেশ্যে বের হব। তুই সব দ্রুত গুছিয়ে নে, এখন থেকে আমরা ওখানেই থাকবো। ইরা বিস্ময়ের দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে, বলে, গ্রামে থাকবি? কিন্তু এখানে যে তোর চাকরি আছে, ভুলে গেলি? সৌম্য ইরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। শার্টের বোতাম একে একে খুলতে খুলতে বলে। চাকরি ছেড়ে দিয়েছি ইরাবতী। সৌম্যর কথাটা ইরার মাথার উপর বিনা মেঘে বজ্রপাতের মতো পড়ল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে, মানে কি বলছিস? সৌম্য শার্টের বোতামগুলো সব খুলে ছেড়ে রাখে। ইরার দিকে একটু এগিয়ে এসে বলে, ভয় পাচ্ছিস আমি চাকরি ছেড়ে দেয়া? ইরা নিশ্চুপ, অবাক হয়ে দেখছে সৌম্যকে। সৌম্য ডান হাত বাড়িয়ে ইরা ছোট ছোট কয়েকটা চুল ইরার কানের পিঠে গুজে দেয়। এরপর ইরার চোখে চোখ রেখে বলে, আমার ইরাবতীকে কষ্ট করতে দেব না আমি, নিশ্চিন্তে থাক ইরাবতী। তাছাড়া আমার ইরাবতীর ভালোবাসার প্রখরতা কতখানি তা আমি জানি। ইরাবতী তার বেকার সম্মুখীনে মাথা উঁচু করে খুব সুখী হয়ে বাঁচবে, আমি এটাও জানি। ইরার চোখ জোড়া ভরে ওঠে। মৃদুস্বরে বলে, তুই কি আমার উপর রাগ করে চাকরি ছেড়ে দিলি সৌম্য? আমি তোকে চাকরি ছাড়তে বলিনি, এখন তোকে সবাই বেকার বলবে। আমাকে কেউ বেকার বললে? তোর বর বেকার, এটা ভেবে তোর কি খারাপ লাগবে? একটুও খারাপ লাগবে না। সৌম্য মৃদু হেসে বলে, এর জন্য যারা আমাকে বেকার বলবে তাদের কথা আমার একটুও গায়ে লাগবে না। দ্রুত গুছিয়ে নে ইরাবতী। ইরা সৌম্যর মুখের দিকে চেয়ে রইল। সৌম্য ঘরের দিকে যেতে যেতে ইরাকে তাড়া দিয়ে বলে, এখান থেকে আকাশ ভাইয়াদের বাড়ি যাব, তারপর ওখান থেকে রামের উদ্দেশ্যে রওনা দেব। রাত তখন 8টার ঘরে। ল্যাপটপে একটা ভিডিও চলছে যেখানে আকাশের বাবার মৃত্যুর আগে করুণ সুরে বলা কিছু কথা ছটফটানো আর তারপর নিস্তেজ হয়ে যাওয়া। ভিডিওটা দেখে আকাশ চোখ বুজে নিল। তাদের প্রতিটা ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যে কারণে এই ভিডিওটি আকাশ পেয়েছে। বিড়বিড় করে বলে, তুমি কেমন আছো বাবা? সৌম্য আকাশের ঘরে দরজা ঠেলে দেখলো আকাশ চোখ বুজে রেখেছে। আকাশের বাবা মারা যাওয়ার পর থেকে আকাশ কেমন যেন নীরব হয়ে গিয়েছে। সৌম্যর খারাপ লাগে, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আকাশ ভাইয়া আসবো? সৌম্যর কণ্ঠ পেয়ে আকাশ চোখ মেলে তাকায়, বলে, এসো। এরপর আকাশ সোজা হয়ে বসে কোলের উপর থেকে ল্যাপটপ বিছানার উপর রেখে দেয়। সৌম্য এগিয়ে এসে আকাশের সামনে বরাবর বেডের উপরে বসে। আকাশের পরনে একটা সাদা রঙের টি শার্ট। আকাশ ডান হাতে তার টি শার্ট একটু টেনে সামনে আনে। সৌম্যর দিকে চেয়ে ভ্রুকুচকে বলে। সৌম্য গলা ঝেড়ে বলে, আকাশ মাথা নেড়ে বলে। সৌম্য একটু চুপ থেকে বলে, কোথাও যাচ্ছ নাকি? আকাশ ভ্রুকুচকে বলে, আপনাকে তো বলেছিলাম
আমার গ্রামে একটা বাড়ি বানাচ্ছি আমি। বাড়ি কমপ্লিট, তাই আজকে যাচ্ছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। আচ্ছা, সাবধানে যেও। সৌম্য একটু চুপ থেকে বলে। আমি একেবারে যাচ্ছি ভাইয়া। আকাশ ভ্রু কুচকে বলে। বুঝলাম না, একেবারে গেলে তোমার চাকরি কি করবে? চাকরি ছেড়ে দিয়েছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ব্যাপারটা তার ঠিক হজম হচ্ছে না। মানুষ চাকরি পায় না, আর এই চাকরি পেয়ে সেই চাকরি আবার ছেড়ে দিয়ে কি সুন্দর করে বলছে চাকরি ছেড়ে দিয়েছি। আকাশ ভ্রু কুচকে বলে। এটা কেন করলে? সৌম্য মৃদু স্বরে বলে। এরাবতীকে সময় দিতে পারছিলাম না, তাই। আকাশ অবাক হয়ে বলে। তুমি কি পাগল? সৌম্য একটু হেসে বলে। আমার বড় ভাইয়ের মুখে শুনেছিলাম, ভালোবেসে পাগল উপাধি না পেলে সে ভালোবাসার মূল্য কম হয়। আকাশ কিছু বলতে গিয়েও হেসে ফেলল, অতঃপর বলে। ভালো, চালিয়ে যাও। সৌম্য মৃদু স্বরে আবদার করে বলে। কয়েকদিন পর পরই বোনকে আমার বাড়ি নিয়ে যাবেন আকাশ ভাইয়া। আকাশ বেড থেকে নেমে দুহাত প্যান্টের পকেটে রেখে হতাশ হয়ে বলে। আমার বউটাকে যা ভাই পাগল বানিয়েছে। ভাবছি দুদিনের মাথায় না আবার আমাকে আবার বউকে এনে তার ভাইয়ের বাড়িতে দৌড়তে লাগে। সৌম্য আকাশের কথা শুনে একটু হাসলো। বিছানা থেকে উঠে দাঁড়ালো, বাইরে বেরিয়ে যেতে যেতে বলে। আকাশ ভ্রু কুচকে বলে। নিয়ে যাবেন বোনকে, একটাই বউ আপনার। আকাশ ভ্রু কুচকে বলে। এমন ভাবে বলছো যেন তোমার 10-12টা বউ আছে। সৌম্য দাঁড়িয়ে গেল, এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। আকাশের কথার উত্তর দিল না, তবে মলিন মুখে আকাশের দিকে তাকালো। আকাশ ভ্রু কুচকে চেয়ে আছে, সে তো মন খারাপ করার মতো কিছু বলেনি। তাহলে ছেলের কি হলো? মৃদুস্বরে বলে। কিছু বললে? সৌম্য হঠাৎই আকাশকে জড়িয়ে ধরল। আকাশ স্তব্ধ খেয়ে যায়। এতটা আশা করেনি সৌম্য। বেশ কিছুক্ষণ চুপ থেকে আকাশকে জড়িয়ে রেখেই বলে। বোনকে গ্রামে রেখে আমি এই শহরে এসেছিলাম আমার স্বপ্ন পূরণ করতে, আর তারপর গ্রামে ফিরে দেখেছিলাম বোনও তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে। আর আজ এরাবতীর স্বপ্ন পূরণের জন্য নতুন জীবন শুরু করতে গ্রামে যাচ্ছে। আমি শহরে ফিরে এসে আমার বোনকে যেমন রেখে যাচ্ছে তেমনই দেখতে চাই। আপনি আমার বোনকে একটুও কষ্ট দিবেন না আকাশ ভাইয়া। আপনার কাছে আমি আর কিছুই চাই না, আপনি শুধু আমার বোনকে ভালো রাখবেন। কথাগুলো বলতে বলতে সৌম্যর গলা ধরে আসে। আকাশের চোখে মুখে বিস্ময়ে ঢোক গিলল। সে সত্যি সৌম্যর মতো ভাই দেখেনি। সে নিজেও বোধহয় 1000 বছর সাধনা করলেও সৌম্যের মতো এত পারফেক্ট ভাই হতে পারবে না। আকাশ ডান হাত সৌম্যের পিঠে রেখে মৃদুস্বরে বলে। বিলিভ মি সৌম্য, আমি সন্ধ্যামালতির জন্য নিজের জান কুরবান করতে 1 সেকেন্ডও ভাববো না। সৌম্য একটু হাসলো। আকাশকে ছেড়ে ঝাপসা চোখ জোড়া ডোলে স্বাভাবিক করে নেয়। সৌম্য ভাইয়া চলে যাবে শুনে সেই তখন থেকে সন্ধ্যার চোখ শুধু ভিজে যাচ্ছে। গত 1 বছর এমন কোনো দিন নাই সে সৌম্যকে দেখেনি। একদিন হলেও জড়িয়ে ধরেনি এমন হয়নি। গত 2 মাস তার সৌম্য ভাইয়া নিয়ম করে এই বাসায় 2 বার করে আসতো, তার সাথে দেখা করে যেত। এখন একেবারে গ্রামে চলে গেলে কতদিন পর পর দেখা হবে ভাবলে সন্ধ্যার কান্না পাচ্ছে। এখান থেকে তাদের গ্রামে যেতে অনেক সময় লাগে। চাইলে তার আসা যাওয়া করতে পারবে না, তারা নিয়ম করে সৌম্য ভাইয়ের সাথে দেখাও হবে না। সন্ধ্যাকে এভাবে কাঁদতে দেখে ইরার ভীষণ খারাপ লাগছে। ইরা সন্ধ্যার পাশ থেকে উঠে দোতলায় উঠতে গেলে দেখলো সৌম্য নিচে নামছে, তাই ইরা দাঁড়িয়ে গেল। সৌম্য নিচে নেমে এলে ইরা মৃদুস্বরে বলে। সৌম্য, তুই এই শহর ছেড়ে যাস না। সন্ধ্যা খুব কাঁদছে। আমার নিজেকে অনেক স্বার্থপর লাগছে। তাছাড়া সন্ধ্যা তো আমারই বোন। আমার খারাপ লাগছে ওর জন্য। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল, ইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে। বোনকে বাঁচাতে গিয়ে তোকে মৃত্যুসজ্জায় পাঠিয়েছিলাম, এবার না হয় বোন থেকে একটুখানি দূরত্ব বাড়িয়ে আমার এরাবতীকে একটু সুখী সংসার উপহার দিলাম। ইরার চোখের কোণে পানি জমে মলিন গলায় বলে। আমার মনে হচ্ছে আমি তোর আর সন্ধ্যার মাঝে দূরত্ব। সৌম্য মাঝখান থেকে বলে। বাড়বে না দূরত্ব, মিলিয়ে নিস। আপাতত গ্রামীণ বউ হওয়ার হিসাব কষে নে, আমি বোনের সাথে কথা বলছি। কথাটা বলে সৌম্য ইরাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা তার ফোনে লিখেছিল। সৌম্য ভাইয়া, তুমি এই বাড়িতে না থাকলেও এই শহর ছেড়ে যেও না। লেখাটা সৌম্যকে দেখাতে চেয়েছিল সন্ধ্যা, কিন্তু ইরাকে বলা সৌম্যর কথা শুনে সন্ধ্যা দ্রুত লেখাটা কেটে দেয়। সৌম্যদের থেকে দূরে সরে দাঁড়ায়। তার মনে হচ্ছে সে তার সৌম্য ভাইয়াকে ভালোবাসতে গিয়ে তার সৌম্য ভাইয়ার ভালোবাসা ইরা আপুর কথাই ভাবছে না। সন্ধ্যা নিজের কাছে কেমন যেন ছোট লাগছে। পিছন থেকে সৌম্য ডাকে। বোনু। ভাইয়ের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। একটু সময় নষ্ট না করে সৌম্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। সৌম্য সন্ধ্যাকে জড়িয়ে ধরে, তার খারাপ লাগছে। মৃদুস্বরে বলে। আমি তোকে দেখতে আসবো তো, কাঁদিস না, তাহলে আমি আর যেতে পারবো না। সন্ধ্যার সাথে সাথে মাথা তুলে তাকায় ভাইয়ের দিকে। সন্ধ্যা আবারও মনে হলো সে ভাইয়া আর ইরাপুর মাঝে বাধা হচ্ছে। সন্ধ্যা দ্রুত তার 2 হাতে চোখের পানি মুছে নেয়, ইশারায় বোঝায়। আর কাঁদবো না, তোমরা যাও। তুমি কিন্তু কয়েকদিন পর পরই আমায় দেখতে আসবে সৌম্য ভাইয়া। সৌম্য সন্ধ্যার কপালে চুমু খেয়ে মৃদুস্বরে বলে। আসবো বোনু, তুই সব কাজ ঠিক মতো করবি, মন দিয়ে পড়বি, আর একদম কাঁদবি না, মনে থাকবে।
সন্ধ্যা আবারও চোখ ভিজে যায়, তবে নিজেকে সামলে মাথা নেড়ে বোঝায় সে সব শুনবে। এরপর সৌম্য আসমানি নওয়ানের কাছে গেলে আসমানি নওয়ান মৃদু হাসলেন। এবার আর তিনি মন খারাপ করেনি, বরং সৌম্যর কাজে বেশ অবাক হয়েছে, খুশিও হয়েছে। তার দুই ছেলে যেন তার মেয়েদের এভাবেই সারা জীবন ভালোবাসে, এটাই চায় তিনি। সৌম্যর গালে হাত রেখে মৃদু হেসে বলে, আমার ইরাকে ভালো রাখো আব্বা। সৌম্য আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে বলে। নিজের খেয়াল রাখবেন মা। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেললেন। তার ছেলে মেয়েদের জন্য সে বাঁচে এখন, প্রিয় মানুষটা তো আর নেই, হারিয়ে গেছে। কথাটা ভেবে চোখের কোণ ভিজল। সৌম্য ইরার হাত ধরে বাসে উঠে। ইরা সৌম্যর সামনে, ধীরে ধীরে বাসের পেছন দিকে এগিয়ে যাচ্ছে। রাত হলেও বাসের লাইট দেওয়া। একটা সিটে বসা সৌম্যর বয়সী এক লোক ইরার কোমরের দিকে হাত বেড়ে দিলে সৌম্য খপ করে লোকটার হাত ধরে। লোকটা থতমত খেয়ে তাকায় সৌম্যর দিকে। সৌম্য লোকটার হাত মুচড়ে ধরে রেখে লোকটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, এটা আমার বউ ভাই। আমার বউ হয়তো বাড়িতে। কথাটা বলে সৌম্য বাসের কন্ডাক্টরকে উদ্দেশ্য করে বলে, ভাইজান, এ ভদ্রলোকের বউ পিপাসা পেয়েছে। এর বউর জন্য একটা টিকিট কাটুন, নয়তো একই বউর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। লোকটা হাত ছাড়িয়ে নিতে চাইলো, মনে হচ্ছে তার হাত ভেঙে যাবে। তার সাথে সবার মধ্যে এভাবে বলায় লোকটা প্রচন্ড লজ্জাও পেল। ইরা এগিয়ে সে সৌম্যর হাত টেনে বলে, সৌম্য ছেড়ে দে, এদিকে আয়। সৌম্য লোকটার হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয়। ফোঁস করে শ্বাস ফেলে ইরাকে নিয়ে গিয়ে সিটে বসে। ঠান্ডা মেজাজটা পুরো গরম করে দিয়েছে। ইরা মৃদুস্বরে বলে, ঝামেলা করছিলি কেন? ওই লোকটা যদি খারাপ হয়? সৌম্য ইরার দিকে তাকালো, বেশ কিছুক্ষণ চেয়ে রইল। এর মধ্যে বাসও ছেড়ে দিয়েছে। ইরা সৌম্যকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে, কি? সৌম্য মৃদু হেসে বলে, তুই অনেক সুন্দর ইরাবতী। ইরা কি বলবে বুঝলো না। সে বলল একটা, সৌম্য বলছে আরেকটা। ইরা ঘাড় ফিরিয়ে বাসের জানালার দিকে তাকালো। ঠান্ডা বাতাস এসে মুখে ধাক্কা খায়। লাইফে ফার্স্ট টাইম বাসে চললো সে, তাও আবার তার ভালোবাসার মানুষটার সাথে। ইরার মুখে হাসি ফুটলো। বাসের লাইট ইতিমধ্যে অফ করে দিয়েছে। ইরা ঘাড় ঘুরিয়ে সৌম্যর দিকে তাকালো। অন্ধকারে তেমন দেখতে পেল না। ডান হাতে সৌম্যর ডান হাত জড়িয়ে ধরে সৌম্যর বাহুতে মাথা টেকে মৃদুস্বরে বলে, আমি তোকে অনেক ভালোবাসি সৌম্য। সৌম্য মৃদু হেসে হিজাবের উপরে ইরার মাথায় একটা চুমু খায়। ইরা যদিও বুঝলো না, তবে তার মুখে হাসি লেপটে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। সৌম্য বেরিয়ে যাওয়ার পরপর আকাশ অফিসে গিয়েছিল। সন্ধ্যার জন্য দ্রুত ফিরেছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলে দেখলো সন্ধ্যা বিছানার এক কোণায় বসে আছে। দুহাঁটু ভাঁজ করে হাঁটুতে মুখ গুজে রেখেছে। আকাশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো সন্ধ্যাকে, বুঝলো বোধ হয়। আর সময় নষ্ট না করে এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সোজা করে বসালো। দেখলো সন্ধ্যা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে চেয়ে রইল সন্ধ্যার দিকে। সন্ধ্যা চোখ খুলে আকাশকে দেখে আবারও চোখ বুজে নিয়েছে। আকাশ মনে মনে ভাবছে সন্ধ্যার চোখের এক ফোঁটা পানি তার জন্য হলে আজ সে খুশিতে লুঙ্গি, প্লাজো, স্কার্ট সব ডান্স দিত। কিন্তু আফসোস, এইসব চোখের পানি শুধু তার বউয়ের ভাইয়ের জন্য। আকাশ হতাশা নিঃশ্বাস ফেলে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যা প্রথম অবাক হলেও পরে কিছু বলল না, চোখ বুজে রইল। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে রেখে মাথা উঁচু করে সন্ধ্যার দিকে চেয়ে আছে। কি বলা যায় সেটাই ভাবছে। বন্ধ চোখের পাতা বেয়ে এখনো জল গড়াচ্ছে। আকাশ কিছু একটা ভেবে সন্ধ্যার ডান গালে চুমু খায়, এরপর বাম গালে, এরপর কপালে, এরপর থুতনিতে, এরপর নাকের ডগায়। এভাবে সন্ধ্যার সারা মুখে একটানা চুমু খেতে থাকে। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এভাবে পুরো 10 মিনিট পেরিয়ে যাওয়ার পরও আকাশকে থামতে না দেখে সন্ধ্যা বিরক্ত চোখে তাকায় আকাশের দিকে। মনে হচ্ছে সন্ধ্যা কোনো ছোট বাচ্চা। আকাশ সন্ধ্যার দৃষ্টি পাত্তা দিল না। সে সন্ধ্যার মুখে চুমু আঁকতে ব্যস্ত। সন্ধ্যা না পেরে তার ডান হাত আকাশের ঠোঁটে চেপে ধরে। আকাশ সন্ধ্যার হাত তার ঠোঁট থেকে ছাড়িয়ে নিয়ে আবারও সন্ধ্যার মুখে একটানা চুমু খায়। সন্ধ্যা এবার রেগে বা হাতে আকাশের দাড়ি মুঠো করে টেনে ধরে। আকাশ মুখ কুচকে মৃদু আর্তনাদ করে ওঠে। আহ, লাগছে, ছাড়ো বউ। সন্ধ্যা আরও জোরে টেনে ধরল। রেগে থাকা আকাশের দিকে। কখন থেকে তাকে বিরক্ত করছে। সে তার ভাইয়ের জন্য কান্না করছে। কোথায় লোকটা সে তাকে দুটো সান্ত্বনার কথা বলবে তা না করে তার মুখে চুমু খেতে খেতে তার মুখটা ভর্তা বানিয়ে ফেলল। আকাশ তার দাড়ি থেকে সন্ধ্যার হাত ছাড়িয়ে নেয়। ডান হাতে সন্ধ্যার হাত দুটো চেপে ধরে। এরপর সন্ধ্যার উপর আধা শোয়া হয়ে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া চেপে ধরে। সন্ধ্যা শিওরে উঠে চোখ বড় বড় করে তাকায়। আকাশের দৃষ্টি সন্ধ্যার চোখে। দুজনার চোখাচোখি হতে সন্ধ্যা দ্রুত চোখ বুজে নেয়। আকাশ মিটিমিটি হাসে, সামান্য উঁচু করে মৃদুস্বরে ডাকে, বউ চোখ খোলো। সন্ধ্যা চোখ খোলে না। আকাশ মিটিমিটি হেসে মুখ নামিয়ে আবারও সন্ধ্যার ঠোঁট জোড়ায় চুমু আঁকে। পুনরায় সন্ধ্যার সারা মুখে ছোট ছোট চুমু আঁকতে শুরু করে। সন্ধ্যা চোখ মেলে বিরক্ত চোখে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যাকে তাকাতে দেখে সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে মোহনীয় গলায় বলে, বউ তোমাকে আদর করব, কিছু বলো না। আমার শোনা বউ তুমি। কথাটা বলে মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। আকাশ ঢোক গিলে বলে, প্লিজ বউ, আদর করতে দাও, আর ওয়েট করতে পারছি না। তুমি না আমার শোনা বউ।
সন্ধ্যা ঢোক গিলল। আকাশ সন্ধ্যার গালে নাক ঘষে বলে, বউ আদর করি। কথাটা বলে আকাশ সন্ধ্যার উপর থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। সাথে সাথে সন্ধ্যা শোয়া থেকে উঠে বসে, দৃষ্টি আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে পরনের পাঞ্জাবি খুলে রাখলো। এরপর সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যা বিছানার উপর বসে থেকেই সরে যায়। আকাশ দেখলো সন্ধ্যাকে, সোজা হয়ে দাঁড়ালো। ডান হাত সন্ধ্যার দিকে বাড়িয়ে মৃদুস্বরে বলে, সোনা বউ এদিকে আসো একবার। সন্ধ্যার বুক ধুকধুক করছে, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে মেয়েটা। আকাশ মৃদুস্বরে বলে, স্বামী কাছে ডাকলে দ্রুত চলে আসতে হয়, জানো না? নয়তো ফ্রেস্তারা সারা রাত আমার সন্ধ্যামালতির নামে বদয়া করবে। এসো বউ। সন্ধ্যা ঠোক গিলল। মাথা তুলে আকাশের দিকে তাকালে দেখলো আকাশ হাসছে। সন্ধ্যা দ্রুত চোখ নামিয়ে নেয়। আকাশ আবারও বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।